গত ২-৩ দিন ধরে যে খবরটি আসলে আমাদের সবাইকে আতঙ্কিত করে রেখেছে, আতঙ্কের চাইতে বেশি জরুরি যেটা সচেতনতা, সেটা নিয়েই একটু কথা বলব আজকে। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় আজকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটা জরুরি বৈঠক হয়েছে। সেই জরুরি বৈঠকে সব ধরনের বিশেষজ্ঞরা যোগ দিয়েছিলেন, যারা ভূমিকম্প বিশেষজ্ঞ, নগর পরিকল্পনা বিশেষজ্ঞ এবং যারা উদ্ধার কর্ম বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে। এটা নিয়ে একটু জিয়াউল কবির সুমন, গণমাধ্যম তো এটা নিয়ে কথা বলছেই, মানুষের মধ্যেও আগ্রহ আছে খুব এটা নিয়ে জানার এবং আসলে ইত্যাদি। আসলে একটা হচ্ছে ভূমিকম্পের পরে আবার একটা আফটার শক হলো। তো সব কিছু মিলিয়ে ঢাকায় বা বাংলাদেশে এটা অত্যন্ত একটা আতঙ্কের নাম হয়ে গেছে এখন ভূমিকম্প। এই কিছু নড়াচড়া হলেই মনে হয় যে হলো কিনা আবার। তো সেই অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হয়েছে, হলগুলোর অবস্থা অত্যন্ত রুগ্ন, ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আপনি দেখেন যে বাংলাদেশে এই যেখানে আপনার খোলা জায়গা প্রয়োজন 20 থেকে 25%, সেখানে আমাদের আছে মাত্র 5%। আপনার উদ্ধার সরঞ্জাম নেই, আপনি ভূমিকম্প হলে যে আপনার উদ্ধার করবে সেই রকম কোনো ভালো কোনো সরঞ্জাম আমাদের নেই, এবং যেগুলো 19 বছর আগে কেনা হয়েছিল সেগুলো কিন্তু এখন অকেজো বা অচল হয়ে রয়েছে। আপনি ইন্টারন্যাশনালি দেখেন, আদর্শ একটি শহরে প্রতি 500 থেকে 800 মিটার পর পরই একটা পার্ক বা গ্রিন স্পেস থাকে, কিন্তু বাংলাদেশে কি এটা কল্পনা করা যায়? না। আপনি তো এই অবস্থায় আর গত এক দশকে বাংলাদেশে তেমন ভূমিকম্প হয়নি, যার ফলে এগুলো সব কিছু সিস্টেম ডিলে হয়ে গেছে। তো যার কারণে ভূমিকম্পের ক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন, একটা হচ্ছে স্বল্পমেয়াদী এবং একটা দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেওয়া দরকার আমাদের। স্বল্পমেয়াদী সেটা হচ্ছে এই যে এখন ভূমিকম্পগুলো হচ্ছে ছোটোখাটো, এগুলো থেকে বড় ভূমিকম্পের উৎপত্তি হবে, এবং সেরকম একটা কথা বা একটা আশঙ্কা ভূতত্ত্ববিদরা করছেন। তো সেক্ষেত্রে এখন আমাদের কি করতে হবে? আমাদের একটা ভূমিকম্প কিন্তু আপনি আগাম বলতে পারবেন না যে আজকে ভূমিকম্প হবে, সেটা বলা যাবে না, কিন্তু একটা সম্ভাব্য মানে হয়ে গেলে তারপরে আপনি বলতে পারবেন যে কত মাত্রার হলো, কি হলো না হলো। তো সেক্ষেত্রে আপনি দেখেন যে যে ভূমিকম্পগুলো হলো বাংলাদেশে 5.7 মাত্রায় বাংলাদেশের যে অবস্থা, তো এখানে মূলত আমার স্বল্পমেয়াদী সেগুলো হচ্ছে আমার দেখেন। আরেকটা তথ্য আজকে এসেছে, সেটি হচ্ছে আপনার ঢাকার 6.9 মাত্রার ভূমিকম্প হলে 72,000 ভবন ধ্বংস হবে, মানে কলাপস করবে, এবং সেক্ষেত্রে লাখ লাখ মানুষ মারা যাওয়ারও কিন্তু আশঙ্কা থাকবে। আর সেই জায়গায় বাংলাদেশে যে দুর্যোগের যে অবস্থা, সেখানে একটা হচ্ছে সক্ষমতা নেই, ফায়ার সার্ভিসেরও কিন্তু নেই। আপনার 60 মাত্র আমাদের দরকার হচ্ছে 3 লাখ ভলান্টিয়ার, আমাদের আছে মাত্র 40 থেকে 50,000 বা 60,000 হবে ম্যাক্সিমাম। তো আপনি কি দিয়ে উদ্ধার করবেন? আপনার যন্ত্রপাতিও নাই, আপনার গবেষণাও নাই। আপনার এই যে পুরনো ঢাকার অবস্থা দেখেন, সেখানে দীর্ঘদিনের পুরনো ঝুঁকিপূর্ণ ভবন একটার উপর একটা করছে, তো সেখানে একটা দুর্ঘটনা ঘটলে সেখানে যাবে কিভাবে? জি। তা আমার কথা হচ্ছে এখন এই মুহূর্তে না, বলা হচ্ছে যে হাসপাতালগুলোরও যে অবস্থা, প্রিপারেশন হাসপাতালগুলো নেই, ধসে পড়তে কোনো পারে, প্রিপারেশন নেই, চিকিৎসা মানে ব্যবস্থা, উদ্ধারকারী তো মেসাকার আপনি যেমন বললেন হবে। আপনি ভলান্টিয়ার, নামবেন, আপনি নেমে কোথায় যাবেন? জানানোর জায়গা একটার নেই, উপর যাওয়ারও আরেকটা জায়গা নেই। পড়বে। তো এই এক্স্যাক্টলি। ধরনের একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের প্রিপারেশনটা, আমাদের অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করা অত্যন্ত জরুরি, এবং এটা খুবই ইমিডিয়েট এগুলো করা দরকার, এবং জরুরি মানুষের সভাও মনে যে আজকে হলো একটা। ট্রমাটাইজড হয়ে গেছে বাচ্চারা, সেটাও দূর করা দরকার। আমাদের এই মানসিক ট্রমার মানে যে কি অবস্থা, করতে সেটা হবে আমাদের, সেটা যদি হ্যাঁ আমরা আসলে হ্যাঁ এগুলো আমাদের শুরু দরকার। করি, যেটা এগুলো হয়েছে এখন তো আর আপনার ওভারনাইট এগুলো হ্যাঁ ওভারকাম আপনার করা উদ্ধার সম্ভব না। তৎপরতা আছে, তারপরে আপনার তাদেরকে আবার পুনর্বাসনের বিষয় আছে, এক্স্যাক্টলি। মানে অনেক কিছু একটু যুক্ত এখানে। করে নেই নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান। আদিল মোহাম্মদ খান, স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। মানে রাজধানীতে 300 ভবন ঝুঁকিপূর্ণ, এরকম একটি রাজুক বলেছে। সম্প্রতি কয়েক দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর রাজধানীতে ঝুঁকিপূর্ণ প্রায় 300টি ছোট বড় ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজুকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। বিষয়টি কি এরকম, মানে 300 ভবন কি, নাকি আরও? আমরা তো জানতাম যে যেভাবে পরিসংখ্যান দেখি সেটার সঙ্গে তো এটা মেলে না। আপনাদের দর্শক যারা চলছে শুভেচ্ছা সালাম। আসলে 300 ভবন কিন্তু সেটা রাজনীতির আগের একটা তালিকা ছিল আমাদের মনে করে আগে তারা বলেছিল রাজধানী 3 সাড়ে 300 যে সামরিক কন্ডিশনে যে
ভবনগুলো অতি ঝুঁকিপূর্ণ, যেগুলো ভেঙে না ফেলতে বা যেগুলো বন্ধ করলে মানুষের মানে সাধারণ সময় ভেঙে পড়তে পারে বা ঝুঁকে পড়তে পারে। এখন ভূমিকম্প সিচুয়েশনে কেউ এত ভূমিকম্প আসছে কোন ভবনগুলো দাঁড়িয়ে বা পারবে না, সেই বিষয়ে সেলফি দাঁড়িয়ে যে আরবান রেসিডেন্স গ্রুপে এখানে কিন্তু তারা কিছু ধারণা দিয়েছে ঢাকার মধুপুর পর্যায়ে যদি 7 বছরের কাছাকাছি ভূমিকম্প হয় তাহলে ঢাকা মহানগরীতে 8.5 লক্ষ অবশ্য করতে পারে, তার মধ্যে পুরো আরবান এরিয়া সেখানে প্রায় 85,000-এর মতো খবর দিতে পারি। তাহলে এটা তো ভূমিকম্প হলে 75,000-এর মতো ভূমিকম্প, যেটা ধরতে পারেন আপনার যে পাকা ভবন যেগুলো আপনারা করেছেন, যে পাকা ভবনগুলো 1.10 একটা দেখবেন সেভাবে ঝুঁকিপূর্ণ তালিকায় বা 7 মিটার ভূমিকম্প করতে পারছে না, আমাদের তেমন জি স্বাভাবিক অবস্থায় ভবনে জি আদিল মোহাম্মদ খান, আপনার কথা খুব ভালো শুনছি না। আমরা যদি আরেকবার একটু এটি ঠিক করে ফিরি তাহলে মনে হয় ভালো। আমি ততক্ষণ জিয়াউল কবির সুমন আপনার সঙ্গে একটু আলাপ করি। তো যেটা মানে যেটা বলছিলাম, তো আপনি এই যে আমাদের বিশেষ করে আমরা গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত যে অবস্থা দেখেছি, বা আপনার আমাদের 100 কিলোমিটারের মধ্যে আপনি দেখেন যে রিসার্চ যেটা বলছে যে 39টা ভূমিকম্প হয়েছে গত কয়েক বছরে। তো এর মধ্যে আপনার 11টাই হচ্ছে ঢাকার 100 কিলোমিটারের ভিতরে, 28টা হচ্ছে 100 কিলোমিটার থেকে মানে তার বেশি জায়গায়। তো আপনি যদি আমাদের আশেপাশে বিশেষ করে এখন যে নরসিংদীতে যেটা হলো, তো আরেকটা ঝুঁকিপূর্ণ জায়গা হচ্ছে আপনার সিলেট এই অঞ্চলটা। তো এইসব জায়গায় এখানে এই যদি এই মাত্রার বিশেষ করে 6, 6.5, 7 মাত্রার হয় তাহলে কিন্তু খুব কলাপস করবে ঢাকা জি শহর। জি আদিল মোহাম্মদ খান এসেছেন আমাদের সঙ্গে। জি আদিল মোহাম্মদ খান, যদি একটু কন্টিনিউ করেন, এখন পরিষ্কার শুনছি। জি যেটা বলছিলাম যে রাজুকে যে 300 ভবনের যে সংখ্যাটা বলা হচ্ছে, যেটা আগে ওনারা বলেছেন 300 350, সেটা হচ্ছে যে স্বাভাবিক অবস্থায় ঢাকা শহরে অতি ঝুঁকিপূর্ণ ভবন যেগুলো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, ধসে পড়তে পারে স্বাভাবিক অবস্থায়। মানে এটা ভূমিকম্প, এর জন্য ভূমিকম্পের দরকার নেই না, এর জন্য ভূমিকম্পের দরকার নেই, এক্স্যাক্টলি। কিন্তু এখন যে ভূমিকম্পের সিচুয়েশনে যে ঝুঁকির কথা বলছি, সেটা রাজুক তার যে আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট, ইউআরপি প্রজেক্ট বলে, সেই প্রজেক্টটি তারা কিন্তু বলছে যে ঢাকা শহরে, ঢাকা মহানগরী যদি আমরা ধরি, সেখানে আপনার হচ্ছে যে প্রায় 8.5 লক্ষ ভবন যদি 7 মাত্রা ভূমিকম্প মধুপুর ফল্টে হয়, 8.5 লক্ষ ভবন বা বসতবাড়ি ধসে পড়তে পারে। তার মধ্যে কোর আরবান এলাকা, যেটা আমাদের কেন্দ্রীয় নগর এলাকা, সেখানে প্রায় 70 থেকে 75 হাজার ভবন ধসে পড়তে পারে। সেই সংখ্যাটা কিন্তু অনেক বড়, যেটা এক্সিস্টিং ভবনের আমি যদি বলি 1/10 প্রতি 10টি বিল্ডিং এর একটি ধসে পড়তে পারে যদি 7 মাত্রার ভূমিকম্প হয়, যেটা অত্যন্ত অ্যালার্মিং। এবং ঢাকার মতো শহরে যেখানে রাস্তাগুলো অত্যন্ত সরু নেরু এবং এই ধরনের জায়গায় যদি কোনো কারণে ভবন ধসে পড়তে থাকে, আমাদের ফায়ার ফাইটিং ক্যাপাসিটি যেটা আছে সেটাও কাজ করবে না। তাহলে ঝুঁকির মাত্রাটা অত্যন্ত বেশি। এটা বারবার বলা হচ্ছে ঢাকার অতি জনঘনত্ব, দুর্বল বিল্ডিং এর যে দুর্বল মান, অধিকাংশ ভবনই আছে সেই অর্থে রাজুকের অনুমোদনের বাইরে আছে প্রচুর ভবন। যেগুলো অনুমোদন করা আছে সেগুলো আদৌ স্ট্রাকচারালি কতটুকু সাউন্ড, সেগুলো কিন্তু খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করা হয় নাই। এবং সেটারও একটা বাস্তবতার কারণটা হচ্ছে যে রাজুকিটি পড়বে যে অনুমোদন প্রক্রিয়াতে তারা মূলত আর্কিটেকচার ড্রয়িংটা দেখে, স্ট্রাকচার ড্রয়িংটা এতদিন নেওয়া হতো না, সেভাবে দেখা হতো না, ইদানিংকালে শুরু হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের ভালনারেবিলিটিটা কতটুকু। আর তার চেয়ে এর সাথে যুক্ত করতে পারেন শহরের কিন্তু কেন্দ্রীয় এলাকাতে যে মাটিটা হচ্ছে শক্ত মাটি বা যেটা লাল মাটি, সেখানে মানে ভূমির যে ধরনের স্ট্রেংথ আছে। আবার নতুন যে ভবনগুলো তৈরি হয়েছে অধিকাংশ জলাশয় জলাভূমি প্লাবন ভূমির উপরে, সেই ভবনগুলো দুর্বল। সেই দুর্বল ভবনগুলো যদি যতই বাইরে থেকে দেখতে আপনার যদি মনে হয় যে না ভালো ইঞ্জিনিয়ার স্ট্রাকচার, কিন্তু ভূমিকম্প হলে এই ধরনের দুর্বল মাটির ভবন এগুলো কিন্তু খুবই দুর্বল আচরণ করে, এবং তার কি ভূমিকম্পে এই প্রমাণগুলো পাওয়া গেছে। এই জন্যই আসলে আমাদের সংখ্যা এবং তার যে ডেভাস্টেশন যদি আমরা একত্র করি, আসলে ঢাকাবাসীর জন্য উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। এই জন্য আচ্ছা, মানে মানুষ এক্ষেত্রে কি করতে পারে? যে ভবনগুলো হয়ে গেছে সেগুলো তো হয়ে গেছে, মানে এগুলো কি কোনোভাবে আসলে প্রোটেক্ট করা যায়? মানে কোনোভাবে আবার এগুলোকে রিবিল্ড করা কোনো বা কোনো? এখন রাজুক বলছে যে তাদের বিভিন্ন ধরনের গবেষণার সাথে রাজুক বুয়েটকে এঙ্গেজ করেছে যে
রাফলি এটা তাদের মানে মানে একটা স্যাম্পলের মধ্য থেকেই বলা যে 40% ভবন ভূমিকম্প সহনশীল না, এই ধরনের বড় ভূমিকম্প। হ্যাঁ, সেটাও যদি দেখেন তাহলে তো আপনার এই সংখ্যাটা অনেক বড়। এখন যেগুলো সহনশীল না সেটা তো আসলে ভেঙে ফেলা যাবে না রাতারাতি। যেটা করণীয় সেটা হচ্ছে এই ভবনগুলোর অ্যাসেসমেন্ট করতে হবে, যেটা বলা হয় ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট, হ্যাঁ, ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট, ডিএ। এইগুলো করতেও কয়েক মাস সময় লাগে। তারপরে সেটা করে যদি মনে হয় যে না তাকে মজবুত করা দরকার, তাহলে রেট্রোফিটিং প্রসেস, সেটাও 6 মাস থেকে 1 বছর লাগতে পারে। তাহলে এখন থেকে যদি আমরা এই জার্নিটা শুরু করি যে আমরা এলাকা ভিত্তিক আমরা কোন এলাকায় কোন ভবনগুলো এই ধরনের অতি ঝুঁকিপূর্ণ সেটা চিহ্নিত করলাম এবং পরবর্তীতে সেগুলোকে আমরা রেট্রোফিট করে একটা নির্দিষ্ট মাত্রা ভূমিকম্পকে রেজিস্টার করা, সেটাও নিশ্চয়ই অনেক বড় ভূমিকম্পে দাঁড়াতে পারবে না, কিন্তু একটা মাত্রা পর্যন্ত তার একটা সক্ষমতা বাড়বে। তো সেটা করতে তো আপনার এখন থেকে শুরু করলেও 1.5-2 বছরের একটা জার্নি, এবং আস্তে আস্তে করলে কিন্তু হয়তো আজ থেকে 10 বছর পরে আমরা পুরো নগরটাকে অন্তত একটা রিলেটিভলি সেফার একটা জায়গায় নিতে পারবো। জি, মানে আপনারা তো অনেকদিন ধরে বলছিলেন, মানে আপনারা কিন্তু এই কথাটা আমার কাছে যত মনে হয় যে আমি আসলে 20 বছরের বেশি সাংবাদিকতা করি এবং আমি কিন্তু এই ধরনের মানে অনুষ্ঠান অসংখ্য করেছি, অসংখ্য ইন্টারভিউ নিয়েছি, আপনাদের 20 বছর ধরেই নিচ্ছি। সেই সময় থেকে যদি আমরা এই স্ট্রাকচারগুলো শক্ত করতে করতে আসতাম তাহলে আজকে আমাদের এই যে 1 বছর বা 1.5 বছরের চিন্তা বা 10 বছরের চিন্তা করতে হতো না। অলরেডি দেখা যেত যে আমরা আসলে অনেকটা স্ট্রেংথ পেয়ে গেছি। অবশ্যই আপনার কথাটা খুবই যৌক্তিক এবং দুর্ভাগ্যজনক। আমাদের যে পূর্ত মন্ত্রণালয় বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, তারা কিন্তু এটা জানে যে বাংলাদেশের যে জিও লোকেশন, সেখানে যে কোনো সময় এই ধরনের 7 মাত্রা ভূমিকম্প বা তার চেয়েও বেশিটা হতে পারে, কারণ পূর্বেও হয়েছে। তাহলে আমরা কেন আমাদের এত বছরটা আমরা সময়টা নষ্ট করলাম? এর মূলত কারণ হচ্ছে যে আমরা জাতি হিসেবে অত্যন্ত অপরিণামদর্শী। হ্যাঁ, আমরা নগদ লাভটা চাই এবং যে কোনো এই ধরনের জাতিকে রাইট ট্র্যাকে রাখার জন্য তো রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়। সেই রাষ্ট্র ব্যবস্থাটাও ছিল দুর্বল। অধিকাংশ ক্ষেত্রেই তারা সেই অর্থে তারা নগদ জিনিসটা বোঝে বেশি, এবং যেটা দীর্ঘমেয়াদী টেকসই যে সমাধানগুলোর ক্ষেত্রে রাষ্ট্র নিজেই নির্বিকার আচরণ করছে, সাথে আপনি দুর্নীতিটাকে যুক্ত করতে পারেন। এই কারণেই আসলে আমাদের আজকে বর্তমান যে বিদ্যমান অবস্থা এসে দাঁড়িয়েছি। এবং এর পেছনে রাষ্ট্রকেই বিভিন্ন সরকার এসেছে, প্রতিটা সরকারই যদি কোনো না কোনো সরকার যদি আগে সেখান থেকে শুরু করতো তাহলে অন্তত পরের সরকারের উপরে তো চাপ থাকতো। কোনো সরকারি বিগত সরকারে কেউই জার্নিটা শুরু করেনি, হ্যাঁ, এবং সবাই মনে করেছে যে ভূমিকম্প নিয়ে প্রস্তুতি দরকার নেই, বরঞ্চ যেভাবে চলছে সেভাবেই চলুক। এর মধ্যে বিচ্ছিন্নভাবে 2-1টা ভবন যে ধসে পড়েনি বা ছোট ছোট ভূমিকম্পে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে সেটা আমাদের জন্য জাগানোর জন্য যথেষ্ট ছিল না। এবং আপনি জানেন যে বাংলাদেশে যখন বড় বড় অগ্নিকাণ্ড হয় তারপরে মিডিয়ার চাপে রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা একটু নড়েচড়ে বসে আমাদের নিয়ে, আমাদের সব হচ্ছে অ্যাডহক ভিত্তিতে আর কি, অ্যাডহক বেসিসে। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে ঢাকা শহরে যেসব স্যাটেলাইট সিটিগুলো গড়ে উঠেছে এগুলোর প্রিপারেশন কেমন? মানে নতুন যেগুলো ধরেন গত 10-20 বছরে যেগুলো হয়েছে, বসুন্ধরা, বনশ্রী, এগুলোর কি অবস্থা? আপনি যদি স্যাটেলাইট সিটির যেটা উত্তরা বনশ্রীর কথা যদি বলেন, এগুলো বনশ্রী, আফতাবনগর, এদিকে বসুন্ধরা, এগুলো অধিকাংশই কিন্তু আপনার ফ্লাড ফ্লো জোনের উপরে। এই মাটিটা অত্যন্ত দুর্বল এবং এই ধরনের দুর্বল মাটিতে ভবন করাটা খুবই ঝুঁকিপূর্ণ। এবং এখানে ভবন করলেও 4-5 থেকে 6 তলা পর্যন্ত ভবন করলে সেটা সেই অর্থে সেটা ভূমিকম্প পর্যন্ত টিকতে পারে। কিন্তু এই ধরনের মাটিতে আপনি যদি হাইলি ইনভেস্টমেন্ট না করেন, এবং অনেক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট অনেক বেশি করলেও তখন মানে অতি বড় ভূমিকম্পে এই ধরনের দুর্বল মাটি যেগুলো একসময় জলাভূমি ছিল সেগুলো কিন্তু লিকুইফেকশন এফেক্ট আছে, যেখানে পুরো মাটির তলটাই আসলে লিকুইডের মতো আচরণ করে এবং ভবনগুলো যত ইঞ্জিনিয়ার স্ট্রাকচার ধসে পড়ে। তাহলে এইগুলো কিন্তু হাই রিস্ক জোনে আছে পূর্ব পশ্চিম দুদিকেই, যেখানে আমাদের প্লাবন ভূমির উপরে আমাদের এই ধরনের হাউজিং গুলো গড়ে উঠেছে। আর বাংলাদেশে যেটা হয় কি, আমাদের স্যাটেলাইট সিটি বলতে উত্তরাটাকে নাম দিয়ে স্যাটেলাইট সিটি করা হয়েছিল। এর বাইরে ধরেন সাভার এক স্যাটেলাইট সিটি ডিস্টেন্স আছে। তো সাভারের মতো শহরে ঢাকাতে তাও তো এক ধরনের ন্যূনতম নজরদারি আছে, কিন্তু ওইসব জায়গাতে নজরদারির পরিমাণ আরো কম, এবং সেখানে রাজুকের আঞ্চলিক শাখা থাকলেও সেগুলো যে অন স্পট নজরদারি করবে সেটা প্রায় শূন্য বললেই চলে। তাহলে এই ধরনের একটা বিপজ্জনক আমরা প্রিমাইজে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে স্যাটেলাইট সিটি বাইরের দেশ হয় কি অনেক উন্নত হয়, সেখানে থাকাটা আরো নান্দনিক খোলামেলা পরিবেশ থাকে। আমাদের স্যাটেলাইট সিটিও সেভাবে আমরা তৈরি করতে পারিনি। আমরা সেগুলো আমাদের যত মানে আছে সেগুলো আরো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই জন্য মানুষকে আসলে যে যেখানেই আছে, সাভার হোক, উত্তরা হোক বা আমাদের আফতাবনগর হোক, এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে আমরা এখান থেকে হঠাৎ করে পরিবর্তনটা করা সম্ভব না। কিন্তু আমাদের যদি বেসিক প্ল্যানিং প্রিমাইসটা আমরা মানতাম যে অন্তত দুর্বল মাটিতে আমরা
আমাদের নগরায়নটা করবো না, যেটা 1995 সালে কিন্তু চিহ্নিত করা আছে আমাদের নগরায়ন কোন দিকে হতে হবে, কোন জায়গাগুলোতে কনজার্ভ করতে হবে। কিন্তু বিস্ময়কর ভাবে শুধু বেসরকারি না, সরকারি অনেক প্রকল্প নেওয়া হয়েছে সরাসরি আপনার এই ধরনের জলাভূমি ভরাট করে। এবং এই ক্ষেত্রে আমরা পরিকল্পনাবিদে বারবার বলেছি, এবং রাষ্ট্রের নিজস্ব তৈরি করা ডকুমেন্ট ঝুঁকির ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান, পরবর্তীতে ডিটেইল প্ল্যান হয়েছে, আমরা নিজেরাই এই ডকুমেন্টগুলোকে বারবার ভায়োলেট করেছি। আমাদের নির্মাণ বিধিমালা অনেক বছর ধরে আছে, কোডগুলো আছে, কিন্তু এগুলো কিছু প্রতিপালন করার জন্য যেই একটা প্রক্রিয়া তৈরি করা দরকার, এনফোর্সমেন্ট দরকার, এই প্রক্রিয়াতে যারা থাকবে তাদের স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। এবং আপনি বলছিলেন যে তাৎক্ষণিক লাভের কথা, মানে তাৎক্ষণিক লাভের কথা, একটা যদি একটু ছোট্ট করে বলেন যে এখন তো অনেকেই আতঙ্কিত অবস্থায় আছে। কোনো ভবন মালিক যদি চান যে তিনি তার ভবনটা একটু মানে অ্যাসেস করাতে চান, বা তিনি যদি আরেকটু প্রোটেক্ট করার জন্য যে ধরনের ইঞ্জিনিয়ারিং প্রয়োজন সেটা করতে চান বেসরকারিভাবে, তাহলে এটার আসলে তার জন্য উপায় কি? জি, এখন এই বিষয়টা নিয়ে আমরা রাজুকেও বলেছি, তারাও যেন একটা এই ধরনের সেল তৈরি করে, যে মানুষ তো আসলে জানতে চায় যে আমি কোথায় যাব, কিভাবে যাব। হ্যাঁ, এটা মানে দুই ভাবে হয়, এটা হচ্ছে সরকারি প্রক্রিয়াতে একটা সাপোর্ট দেয় যায়, আবার বেসরকারি অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে, তারা এই ধরনের সাপোর্ট দিতে পারে। এখন কোন একজন ব্যক্তি মানুষ সিদ্ধান্ত নেবেন, তিনি সরকারি সেই সেলটা সেভাবে ডেভেলপ করেনি, কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রাইভেট ফার্ম তো আছেই। হ্যাঁ, এবং বাংলাদেশে প্রায় রাজুকের মাধ্যমে এবং অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় 1200 স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদেরকে সার্টিফিকেশনও দেওয়া হয়েছে। আমাদের মোটামুটি একটা লেভেলে কারিগরি দক্ষতার লোক আছে, কিন্তু এখন সাধারণ যারা বাড়ির মালিক, তিনি যদি তার বাড়ি নিয়ে চিন্তিত থাকেন, তাকে কিন্তু এই ধরনের ইঞ্জিনিয়ারিং ফার্ম বা ইঞ্জিনিয়ারদের খুঁজে বের করতে হবে। আর রাজুককেও মানে অন্তত এই ধরনের একটা এই বিশেষ সিচুয়েশনে তাদেরও কারিগরি সহায়তা দেওয়ার জন্য এই ধরনের একটা কিছু প্রক্রিয়া, তাদের কমিটি বা খরচের প্রসঙ্গটা কি রকম, মানে সাধারণ মানুষের জন্য কোনো ধারণা দেওয়া যায়? যে আপনার 5-6 তলা ভবন যদি থাকে, সেটা ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্টটা করতে আপনার 2-3 লাখ টাকার মধ্যে অ্যাসেসমেন্টটা হবে, যে না তার ভবনটা ঠিক আছে না কিনা, তার দরকার। সময় লাগে 5-6 মাস, এই 2 মাসের মতো লাগতে পারে, 1-2 মাসের মতো লাগবে মানে অ্যাসেসমেন্টটা করতে, ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট আর কি। আর তারপরে তিনি যদি এটা রেট্রোফিটিং করতে চান, সেটার খরচ 5-6 তলা ভবনের জন্য 50-60 লক্ষ টাকা লাগবে। সেটা করতে 6 মাস থেকে 1 বছর এটা ভেরি করবে তার রেট্রোফিটিং এর কি পরিমাণ, তার পরিমাণ এবং কোথায় কোথায় করতে হবে। কিন্তু চাইলে এই প্রক্রিয়া মোটামুটি বোঝা যাচ্ছে যে 1 বছরের মধ্যে তিনি অ্যাসেসমেন্ট প্লাস রেট্রোফিটিংটা করে ফেলতে পারবেন। তিনি যদি আগ্রহী হন, এবং তার জন্য প্রায় 60 লক্ষ টাকার আশেপাশে একটা খরচ হবে। কিন্তু যদি আপনি একটা 6 তলা ভবনে যদি 12টা ইউনিট থাকে, আপনি সেভাবে চিন্তা করলে এই সংখ্যাটা বা এই অঙ্কটা অনেক বড়। নিশ্চয়ই, এবং সেখানে যে প্রাণহানির যে শঙ্কা এবং তার সম্পদের যে মূল্য, সেটা আসলে সেটার তুলনায় এটা খুব বড় বলে মনে হয় না। অনেক ধন্যবাদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান যুক্ত হওয়ার জন্য আমাদের।